কি হবে যদি একজন কোটিপতি বাবা তার নিজের একমাত্র ছেলেকে পথের ভিখারি বানিয়ে দেয়? যদি তাকে থাকতে বাধ্য করা হয় এক ভাঙাচোরা বাড়িতে, খেতে দেওয়া হয় সস্তা খাবার, আর পরতে দেওয়া হয় ছেঁড়া জামা, আর এই সবকিছু সে করছিল অত্যন্ত গোপনে। 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরায় ছেলের উপর নজর রাখা হতো। পাগলামি মনে হচ্ছে? বন্ধুরা, আজ আমরা এমনই এক অদ্ভুত আর অবিশ্বাস্য সিনেমার গল্প শুনবো। এই গল্প এক বাবার, যিনি তার ছেলেকে মানুষ বানানোর জন্য এমন এক ষড়যন্ত্রের জাল বোনেন। চলুন দেখি ভালোবাসা আর নিষ্ঠুরতার এই অবাক করা কাহিনী। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তবে বেশ কিছুদিন অসুস্থতার কারণে আপনাদের জন্য ভালো কোনো গল্প নিয়ে আসতে পারেনি, সেজন্য আগেই সরি। তবে আশা করছি আজকের গল্পটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই ক্যামেরা আমাদেরকে নিয়ে যায় শহরের এক কোনায় অবস্থিত পুরনো, জরাজীর্ণ আর ভাঙাচোরা একটা বাড়িতে। দেখলেই বোঝা যায় বাড়িটার বয়স হয়েছে। দেওয়ালে শ্যাওলা জমেছে, কোথাও প্লাস্টার খসে পড়ছে। এই বাড়িতে থাকে আমাদের গল্পের ছোট্ট নায়ক কেভিন। বন্ধুরা, এই ছেলেটার সকাল আর 5টা সাধারণ বাচ্চার মতো আয়েশ করে শুরু হয় না। তার দিন শুরু হয় দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে। ঘুম থেকে উঠেই সে ধারালো দা দিয়ে কাঠ কাটে, তারপর সেই কাঠ দিয়ে নিপুণ হাতে চুলা জ্বালায়। পরিবারের সবার জন্য চা বানানোর পর সে যখন দেখে বাড়ির পানির কলটা নষ্ট হয়ে গেছে, সেটাও সে নিজেই ঠিক করে নেয়। এরপর সে তার অসুস্থ দাদিকে চা দিয়ে পরম যত্নে তার পা মালিশ করে দেয়। শুধু তাই না, দাদির পুরনো রেডিওটাও যখন বিগড়ে যায়, সেটাও ঠিক করার দায়িত্ব এই ছোট্ট কেভিনের কাঁধেই। বোঝাই যাচ্ছে ছেলেটা যেন বয়সের আগেই অনেক বড় হয়ে গেছে। জ্ঞান হওয়ার পর থেকেই সে একরাশ দায়িত্ব নিয়ে বড় হচ্ছে। তবে অবাক করার মতো বিষয় হলো, এত সব কাজের পরেও সে পড়াশোনায় অসাধারণ মেধাবী এবং পরিবারের প্রতি তার যত্ন আর ভালোবাসাটাও আকাশ ছোঁয়া। কেভিনের এই অবিশ্বাস্য মেধা আর তার দায়িত্ববোধ তার স্কুলের এক শিক্ষকের চোখে পড়ে। তিনি মনে মনে ভাবেন, এমন একটা হিরে যেন দারিদ্রতার অন্ধকারে হারিয়ে না যায়। তাই তিনি শহরের একজন অত্যন্ত ধনী পৃষ্ঠপোষককে খবর দেন। আসলে তিনি গরিব আর মেধাবী ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এই ধনী ব্যক্তিকে আমরা স্পন্সর বলে রাখবো। একদিন কেভিনের বাড়িতে এসে হাজির হন তিনি। বন্ধুরা, বাড়ির অবস্থা এতটাই করুণ যে সেই স্পন্সর ভদ্রলোককে বসার জন্য একটা চেয়ার পর্যন্ত দেওয়া সম্ভব হয় না। একটা ভাঙা বালতি উল্টো করেই তাকে বসতে দেওয়া হয়। ভাঙা ছাদ থেকে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে, আর টেবিলের বদলে রয়েছে ইটের উপর ইট সাজিয়ে বানানো একটা নড়বড়ে স্ট্যান্ড। ঘরের এক কোনায় হুইল চেয়ারে বসে আছে একজন অসুস্থ বৃদ্ধা। দেয়ালের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন তিনি, যাকে দেখে মনে হয় তিনি হয়তো মানসিকভাবেও অসুস্থ। স্পন্সর পুরো বাড়িটা ঘুরে দেখেন আর তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তিনি বুঝতে পারছিলেন এই পরিবারটা চরম দরিদ্রতার মাঝে বসবাস করছে। হয়তো দুবেলা ঠিকঠাক খাবারও তাদের জোটে না। তিনি কেভিনের বাবা জনকে ডেকে বলেন, দেখুন, আমি আপনার ছেলের পড়াশোনার সমস্ত খরচ বহন করতে রাজি আছি। আমি এরকম অনেক বাচ্চার দায়িত্ব নিয়েছি। আপনি যদি চান, আমি আপনাদের জন্য এর থেকে ভালো একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারি। কারণ এমন একটা পরিবেশে একটা বাচ্চার পক্ষে মন দিয়ে পড়াশোনা করা প্রায় অসম্ভব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জন খুব শান্ত আর দৃঢ় গলায় বলে, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাদের এই সাহায্যের প্রয়োজন নেই। ঠিক তখনই কেভিনের মা জিয়া সেখানে চা নিয়ে আসেন। স্পন্সর জিয়াকেও বোঝানোর চেষ্টা করেন, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই স্পষ্ট জানিয়ে দেন তারা যেমন আছেন খুব ভালো আছেন এবং নিজেদের সন্তানের পড়াশোনার খরচ তারা নিজেরাই চালাবেন। তারা বলেন, আমাদের ছেলের জন্য আপনি এতটা ভেবেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। মুখের উপর এমন কথা শুনে স্পন্সর ভদ্রলোক একটু রেগে যান, আবার একই সাথে অবাক হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কোনো বাবা মা তাদের সন্তানকে এমন অন্ধকার ভবিষ্যতের দিকে কিভাবে ঠেলে দিতে পারে। এদিকে তখন বাইরে স্পন্সরের ছেলে একটা দামি ট্যাবে গেম খেলছিল। কেভিন অসহায় চোখে সেদিকে তাকিয়ে থাকে। তার ছোট্ট বুকের ভেতর হয়তো দুমড়ে মুচড়ে যায়, কারণ তারও এই গেম খেলতে খুব ইচ্ছে করে। তারা চলে যাওয়ার পর জিয়া ঘরের ভেতরে থাকা বেসিনের নিচে একটা ছোট্ট গোপন দরজা খোলে। সাথে সাথে এই ভেতরটা উজ্জ্বল আলোয় ভরে ওঠে। ওপাশ থেকে কেউ একজন কেভিনের স্কুলের পোশাক ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে ভাঁজ করে রাখে। জন আর জিয়া বাড়ি থেকে বের হতে হতে কেভিনকে বলে, যাও বাবা, ওপরে ওই আন্টি তোমার কাপড়গুলো কেচে দিয়েছে, ওগুলো পরে স্কুলে চলে যাও, আমরা এখন কাজে যাচ্ছি। বন্ধুরা, তাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথায় একটা ভয়ের ছাপ, যেন তারা সারাক্ষণ কিছু একটা লুকিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন, কিসের এত ভয় তাদের? আর ঠিক তখনই গল্পটা এমন এক মোড় নেয় যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। জন আর জিয়া গলি থেকে বের হয়ে মূল রাস্তায় আসতেই সেখানে পার্ক করে রাখা একটা ঝা চকচকে বিলাসবহুল গাড়িতে উঠে বসে। আর আমরা প্রথমবারের মতো বুঝতে পারি এই লোকগুলো আসলে গরিব না, বরং আমাদের কল্পনার থেকেও অনেক বেশি ধনী। তাদের টাকার কোনো অভাব নেই, বিশাল ব্যবসা আছে, তারা কোটি কোটি টাকা নিয়ে খেলা করে। তাহলে প্রশ্ন হলো, কেন এই কোটিপতি বাবা মা তাদের একমাত্র ছেলেকে নিয়ে এমন ভাঙা আর নোংরা বাড়িতে পড়ে আছেন? আর কেনই বা এই কষ্টের জীবনযাপন করছে? আসলে এই পুরো নাটকটাই তাদেরই সাজানো। কেভিনের হুইল চেয়ারে বসা সেই অসুস্থ দাদিটাও কোনো অসুস্থ বৃদ্ধা
বৃদ্ধা না, আসলে তিনি একজন পেশাদার অভিনেত্রী। কেভিন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তিনি তার ওয়াকিটকিতে খবর দেন টার্গেট বাড়ি থেকে বের হয়েছে। এরপর আমরা জানতে পারি কেভিনের স্কুলে যাওয়ার পুরো রাস্তাটাই সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়ানো। সেখানে জনের দলের লোকেরা প্রতিটা কোনায় কোনায় দাঁড়িয়ে কেভিনের উপর কড়া নজর রাখছে যাতে তার কোনো বিপদ না হয়। আর এই পুরো অপারেশনটা পরিচালনা করার দায়িত্ব হলো ওই দাদির। এদিকে বেচারা কেভিন এসবের কিছুই জানে না। সে প্রতিদিনের মতো বাড়ির কাজ সেরে ছেঁড়া ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের পথে রওনা দেয়। একদিন স্কুলে যাওয়ার পথে এক আমেরিকান দম্পতি তাকে ইংলিশে কিছু একটা জিজ্ঞেস করে। কেভিন খুব সুন্দর আর সাবলীল ইংরেজিতে তাদেরকে সাহায্য করে। আর সব থেকে অবাক করা বিষয়টা কি জানেন? এই ইংলিশ দম্পতিটাও আসলে আসল না। কেভিনের ইংরেজির দক্ষতা কতটা ঠিক আছে সেটা পরীক্ষা করার জন্যই জন টাকার বিনিময়ে তাদেরকেও ভাড়া করে এনেছে। চিন্তা করা যায় বিষয়টা, মানুষের কি পরিমাণ টাকা থাকলে এগুলো করতে পারে। যাই হোক, ওই দিন কেভিনের আসল দাদা দাদি অর্থাৎ জনের বাবা মা নাতিকে তাদের বাড়িতে দেখতে আসেন, কারণ আজকে ছিল কেভিনের জন্মদিন। কিন্তু তার দাদা দাদি অনেক দামি পোশাকে সেজে গুজে কেভিনের জন্য অনেক দামি উপহার নিয়ে আসেন। জন এটা দেখে ভীষণ রেগে যায়, কারণ সে চায় না কেভিন তাদের এই ঝলমলে পোশাক দেখে এক মুহূর্তের জন্য সন্দেহ করুক বা সে বুঝতে পারুক তারা ধনী। জন ভাবে কেভিন যদি তাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে তার ছোট্ট মনে অনেক প্রশ্ন জাগবে, আমার দাদা দাদির কাছে এত টাকা কোথা থেকে এলো। আর তাই জন সাথে সাথেই তার বাবা মাকে এক প্রকার জোর করে গাড়িতে তোলে আর বকাঝকা করতে শুরু করে। তার বাবা মা কান্না ভেজা গলায় বলে, আজ আমাদের নাতির জন্মদিন আর আমরা তার জন্য একটা ভালো উপহারও আনতে পারবো না, তুই আমাদের আর নাতির মাঝখানে এভাবে দেয়াল হয়ে কেন দাঁড়িয়ে আছিস। জন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি ও যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে, জীবনের কঠিন বাস্তবতা আর টাকার আসল মূল্য বুঝতে শিখছে, ততদিন ও এভাবেই দারিদ্র্যের মধ্যেই বড় হবে। জনের বাবা তখন বলেন, কিন্তু ও যদি সন্দেহ করে তখন কি বলবি? আমরা না হয় বলে দেবো যে আমরা লটারি জিতেছি, কিন্তু আমাদের নাতি যে সোনা চামচ মুখে নিয়ে জন্মেছে তাকে তুই ইচ্ছা করেই এ অমানবিক কষ্ট দিচ্ছিস। জন তখন উত্তরে বলে, মা আমরাও তো গরিব ছিলাম, কত কষ্ট করে কত সংগ্রাম করে বড় হয়েছি, সেই কষ্ট থেকেই তো জীবনের সব থেকে বড় শিক্ষাটা পেয়েছি। যারা জন্ম থেকেই সবকিছু সোনার থালায় সাজানো পায় তারা জীবনের মূল্য কি বুঝবে? আমি চাই আমার ছেলেও সেই কষ্টটা বুঝুক, যেন সে একজন ভালো মানুষ আর একজন সফল ব্যবসায়ী হতে পারে। আমি চাই না ও আমার বড় ছেলের মতো অকেজো আর দায়িত্ব জ্ঞানহীন হয়ে উঠুক। ঠিক তখনই আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি জন কেন এমন অদ্ভুত আর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আসলে জনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার বড় ছেলে আমেরিকায় পড়াশোনা করতে যায় এবং সেখানে সে অতিরিক্ত আদর আর দামি জিনিসপত্র পেয়ে সম্পূর্ণ বিগড়ে যায়। জন বুঝতে পারে সে তার বড় ছেলেকে মানুষ করতে ব্যর্থ হয়েছে, তাই তার দ্বিতীয় স্ত্রী জিয়ার সন্তান কেভিনের জন্মের পর সে সিদ্ধান্ত নেয় ছোট ছেলেকে সে জীবনের আসল শিক্ষা দেবে। সে জিয়াকে এই পুরনো বাড়িতে নিয়ে এসে বলে, আমি এই বাড়িতেই বড় হয়েছি, দারিদ্রের সাথে লড়াই করে জীবনকে চিনেছি, আমি চাই আমাদের কেভিনও সেই একই শিক্ষাটা পাক। প্রথমে জিয়া এই অদ্ভুত পরিকল্পনায় রাজি না হলেও পরে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সে জনের প্রস্তাবে সম্মতি জানায়। আর তখন থেকেই শুরু হয় তাদের এই অবিশ্বাস্য নাটক। এমনকি তাদের আশেপাশের প্রতিবেশীরাও আসলে টাকার বিনিময়ে অভিনয় করা কিছু মানুষ। চলুন বর্তমানে ফেরা যাক। কেভিনের জন্মদিনে তার আসল দাদা দাদি নকল গেটআপে হাজির হয়েছে, অর্থাৎ গরিবী হালে আর কি, কিন্তু তারা প্রতিবারই লুকিয়ে নাতিকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে আর এটা জন একদমই পছন্দ করে না। আর এবারও তারা লুকিয়ে টাকা নিয়ে আসে, কিন্তু জিয়া সেই টাকা দাদির মোজা থেকে বের করে ফেলে আর সে মৃদু স্বরে বলে, মা কতবার বলেছি ওকে এভাবে টাকা দিলে ওর অভ্যাস খারাপ হয়ে যাবে। এদিকে কেক কাটার সময় কেভিনের আসল দাদির চোখ পানিতে ভিজে ওঠে। তার মনে পড়ে যায় এই কেভিন একসময় কত আরামে কত আদরে বড় হয়েছে। তিনি আবেগে কেভিনকে সত্যিটা বলে দিতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জন চট করে এক টুকরো কেক তার মুখে দিয়ে তাকে থামিয়ে দেয় আর ইশারা করে তার টিমকে বলে দাদিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। কিন্তু যাওয়ার আগে দাদা তার পরচুলা খুলে তার ভেতর থেকে কিছু টাকা বের করে কেভিনের হাতে গুজে দেয়। বন্ধুরা, এবার দেখুন ছেলেটা কতটা দায়িত্ববান। সে টাকাটা পেয়ে নিজের জন্য একটা চকলেটও কেনে না, বরং সোজা গিয়ে তার বাবার হাতে তুলে দেয় যাতে সংসারের খরচে কোনো ঘাটতি না হয়। জন কেভিনের এই দায়িত্ববোধ দেখে মনে মনে অনেক গর্বিত হয়। সে কেভিনের হাতে 20,000 ইয়ান তুলে দিয়ে বলে, আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার, এই টাকাটা খুব সাবধানে আর বুদ্ধি করে খরচ করবে। আসলে এটাও ছিল জনের পক্ষ থেকে নেওয়া আর একটা পরীক্ষা। সে দেখতে চেয়েছিল কেভিন টাকাটা পেয়ে কি করে। একদিন কেভিন হঠাৎ করেই তার মায়ের বইয়ের ভেতর থেকে একটা আধুনিক টাচ ফোন খুঁজে পায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, মা তোমার কাছে টাচ ফোন? জিয়া তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেলে আর কেভিনের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য ছাদ মেরামতের নাটক করতে শুরু করে। আর তখন নাটক করতে গিয়ে জনের জুতাটা ছিঁড়ে যায়। এটা দেখে কেভিনের ছোট্ট মনটা ব্যথায় ভরে ওঠে আর সে বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি কালই তোমার জন্য একজোড়া নতুন জুতা কিনে আনবো। ছেলের মুখে এই কথা শুনে বাবা মায়ের মন গর্বে আরো ভরে ওঠে। তারা খুশি হচ্ছিল এটা ভেবে যে কেভিন এতগুলো টাকা পাওয়ার পরেও তার বাবা মায়ের কথা চিন্তা করছে। যাই হোক, কেভিন ঘুমিয়ে
ঘুমিয়ে যাওয়ার পর তার বাবা মা চুরি করে একটা আলমারির দরজা খোলে আর দেখা যায় আসলে এই আলমারির ভেতরে একটা লিফট আছে। লিফটটা সোজা বেসমেন্টে চলে আসলে আমরা দেখতে পাই সেখানে এক বিশাল আয়োজন। মানে কি নেই এখানে পুরোপুরি একটা গোপন মিশনের হেডকোয়ার্টার সাজিয়ে রাখা হয়েছে। আসলে এত বছর ধরে কেভিনকে এই মিথ্যে জীবনে ব্যস্ত রাখার জন্য জন অনেক মানুষকে হায়ার করেছে, আর তাদের সবার কাজ কেভিনকে বিশ্বাস করানো যে সে আসলেই গরিব আর তার আশেপাশে যা কিছু হচ্ছে সবই বাস্তব। আসলে এই রুমেই ঠিক হয় কেভিন সারাদিনে কার কার সাথে দেখা করবে আর তার জীবনে কি কি ঘটবে, অর্থাৎ তার আশেপাশে যা কিছুই হচ্ছে সবকিছুই জন আর তার টিমের প্ল্যান। কেভিন জনকে জুতা কিনে দেবে এটা শুনে জনের মন খুব ভালো ছিল, আর তাই সেই নিচে আসার পর সবাইকে বলে এত বছর ধরে আপনারা সবাই অনেক ভালো কাজ করছেন, তাই আজকে থেকে আপনাদের সবার স্যালারি আমি ডাবল করে দিলাম। এটা শুনে তো সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এই মিশনটা কিভাবে শুরু হয়েছিল। আসলে ছোটবেলায় কেভিন অনেক বেশি মোটা আর স্বাস্থ্যবান ছিল, কারণ যখন সে তার আসল বাড়িতে ছিল তখন চকলেট, আইসক্রিম, সে যা কিছু খেতে চাইতো সেটাই তার সামনে হাজির হয়ে যেত, আর তাই সে সাইজেও অনেক গুলুমুলু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই নাদুস নুদুস কেভিনকে এই ভাঙাচোরা বাড়িতে নিয়ে এসে এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে আর কম দামি খাবারে খাপ খাওয়াতেও কেভিনের বেশ বেগ পেতে হয়েছে। শুরুর দিকে কেভিন কিছুই খেত না, শুধু কান্না করত, আর তার ঘুমও আসতো না, কারণ সে জন্মের পর থেকেই এসি রুমে ঘুমাতে অভ্যস্ত ছিল। কিন্তু এত কিছুর পরেও জন কিছুতেই হাল ছাড়ছিল না। জন আর জিয়া সারা রাত জেগে একটা চাদরের মধ্যেই কেভিনকে দোল খাওয়াতো, কারণ এই বাড়ির ছাদ এতটাই দুর্বল ছিল যে যদি কোনো দোলনা ঝুলানো হয় তাহলে হয়তো উপর থেকে সিলিংটাই ভেঙে পড়বে। যাই হোক, তারপরেই তারা কেভিনের দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নেয়। আর আসলে এখন কেভিন যাকে দাদি বলে চেনে সেই অসুস্থ হুইল চেয়ারওয়ালা মহিলাটাই ছিল সেই কেয়ারটেকার। যাই হোক, আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। পরের দিন সকাল হতেই কেভিন মার্কেটে চলে যায়, কারণ তার বাবা তাকে দায়িত্ব দিয়েছিল পরিবারের সব খরচ তাকে বুঝে নিতে হবে, আর তাই আজকে থেকেই তার বাজার করার দায়িত্ব পড়েছে। কেভিন বেশ কিছু দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে শুরু করে, এমনকি এই দোকানদারগুলো ছিল তার বাবার পাতানো লোক। তারা জনের কথা মতোই কেভিনের সাথে বিভিন্ন জিনিস নিয়ে দাম দর করছিল, যাতে করে কেভিন হিসাব নিকাশে আরো শক্তিশালী হয়। তো এভাবেই বাজার শেষ করে কেভিন বাড়িতে ফিরে আসে। তার মা তার ছোট্ট ছেলেকে বাজার করে আনতে দেখে অনেক খুশি হয়। কেভিন তার পেছনে একটা বক্স লুকিয়ে এনেছিল। জিয়া ভাবছিল হয়তো সে তার বাবার জন্য একটা জুতা কিনেছে, আর তাই এটা ভেবে সে মনে মনে আরো অনেক বেশি খুশি হয়। কিন্তু তখন আমরা দেখি জিয়া বাজারের জিনিসপত্রগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছে, আর সেখানে থাকা একটা পার্টিশনে নক করতেই অন্য পাশ থেকে একদল বাবুর্চি তার জিনিসপত্রগুলো নিয়ে নেয়। মানে চিন্তা করা যায়, নিজেরা রান্নাটুকু পর্যন্ত করছে না, আর এদিকে ছেলেকে দিয়ে দুনিয়ার সব কাজ করাচ্ছে। যাই হোক, এখানে এই গল্পে আসে একটা টুইস্ট। আসলে কেভিন তার বাবার জন্য জুতা না কিনে সেই জমানো টাকা দিয়ে নিজের জন্য একটা ট্যাব কিনে ফেলেছে, আর সে বাথরুমে বসে সেই ট্যাবে লুকিয়ে গেম খেলছিল। কিন্তু এটাও সিসিটিভি ক্যামেরায় জন দেখতে পেয়ে খুব হতাশ হয়ে পড়ে। সে ভাবছিল এত বছরের সব পরিশ্রম, সব পরিকল্পনা হয়তো বৃথা হয়ে গেছে। কিন্তু ওয়েট, বাথরুমে সিসিটিভি ক্যামেরা কে লাগায় ভাই? যাই হোক, এরপর জন আরো একটা নাটক করে। সে কাজের অজুহাতে অন্য শহরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়, আর যাওয়ার আগে সে কেভিনকে ডেকে পরিবারের প্রধান গুরুতর দায়িত্বগুলো দিয়ে যায়। আর সেখান থেকে যাওয়ার আগে জন মনে হয় ইচ্ছা করেই তার ছেঁড়া জুতার সোলটা রাস্তার উপরেই ফেলে যায়। আর বাবা ছেঁড়া জুতো আর নিজের ভুলের কথা ভেবে কেভিন এবার অনুশোচনায় পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় ট্যাবটা দোকানে ফেরত দিয়ে সেই টাকা দিয়ে তার বাবার জন্য জুতা কিনে আনবে। কিন্তু দোকানদার ট্যাবটা ফেরত নিতে সাফ অস্বীকার করে, কারণ জনের লোকেরাই তাকে এমনটা করতে শিখিয়ে দিয়েছিল। কেভিন কাঁদতে কাঁদতে খালি হাতে বাড়ি ফিরে আসে। ঘরে খাবার নেই, টাকাও নেই। এখন সে জানতে পারে এক জায়গায় গরিবদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। সে তার মা আর দাদিকে সেখানে নিয়ে যায়, কিন্তু 5 স্টার হোটেলে দামি খাবার খেয়ে অভ্যস্ত জিয়া আর তার দাদি সেই খাবারগুলো কিছুতেই গিলতে পারছিল না। তারা বমি করার ভান করে সেখান থেকে পালিয়ে আসে। এমনকি তার দাদি যে কিনা হাঁটতে পারতো না, সে তো হুইল চেয়ার উঁচু করে নিয়ে দৌড় দিচ্ছিল। এবার কেভিন সংসারের দায়িত্বগুলো নিজের ঘাড়ে তুলে নেয়। সে শহরের অলিগলিতে ঘুরে আবর্জনা আর প্লাস্টিকের বোতল আর ক্যানগুলো কুড়িয়ে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এই কাজ করতে গিয়ে সে তার স্কুলের কিছু বখাটে বাচ্চাদের হাতে মারও খায়। জন সিসিটিভিতে সবকিছু দেখে কষ্ট পেলেও সে চাচ্ছিল তার ছেলে জীবনের এই কঠিন বাস্তবতাগুলোর মুখোমুখি হোক, কারণ এটাই হয়তো তাকে একসময় শক্তিশালী করবে। একদিন ক্যান খুঁজতে গিয়ে কেভিন একটা সুপার মার্কেটে ঢোকে। সেখানে ক্যাশ বক্সটা খোলা ছিল, আর তাতে অনেক টাকাও রাখা ছিল। আর এই পরিস্থিতি দেখে জনের দলের লোকেরা সবাই ভয়ে জমে যায়, যেন কোনো সিনেমার টান টান উত্তেজনাময় ক্লাইম্যাক্স চলছে। তাদের মনে হচ্ছিল দারিদ্রের চাপে পড়ে এই বুঝি কেভিন টাকাগুলো চুরি করে ফেলবে। কিন্তু কেভিন ক্যাশ বক্সটা বন্ধ করে দিয়ে সেখানকার কর্মীকে সাবধান করে দেয়
আর বলে টাকা পয়সা এভাবে ফেলে রাখবেন না। এটা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেভিনকে সাহায্য করার জন্য জন এবার একজন আমেরিকান বাইকারকে ভাড়া করে। সে কেভিনের সব ক্যানগুলো কিনে নেওয়ার প্রস্তাব দেয় আর তাকে একটা দামি রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ায়। আসলে এই বাইকারটা ছিল কেভিনের ইংরেজি শিক্ষক, যাকে তার ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু জনের দলের লোকেরা ভুল বোঝাবুঝির কারণে ভাবে যে হয়তো কেউ কেভিনকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। তারা সেখানে হানা দিয়ে বাইকার আর তার বন্ধুকে বেদম মারধর করে আর কেভিনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরে জানা যায় বাইকারের সেই বন্ধুটা আসলে আর কেউ না, জনেরই বড় ছেলে বেরি, অর্থাৎ কেভিনের বড় ভাই। সে আমেরিকা থেকে ফিরে এসেছিল আর বেরি আসলে কেভিনকে অনেক ভালোবাসতো আর তাই এত বছর পর সে তাকে দেখার জন্যই এভাবে তার কাছে নিয়ে এসেছিল। কিন্তু এটা জানার পর জন তাকে অনেক বকাঝকা করে আর তাকে আবারও আমেরিকায় চলে যেতে বলে। অন্যদিকে সে কেভিনকে বোঝায় যে সে খুব ভালো চেষ্টা করেছে। এমনকি জন তাকে বুদ্ধি দেয় স্টেডিয়ামে গিয়ে ক্যান সংগ্রহ করার জন্য, কারণ সেখানে খেলার পর দর্শকরা অনেক বোতল ফেলে যায়। পরের দিন একটা ম্যাচের আয়োজন করা হয় যেখানে একটা দল ইচ্ছা করেই হেরে যায় আর দর্শকরা মাঠে বোতল ছুটতে শুরু করে। কেভিন সেখান থেকে অনেক ক্যান সংগ্রহ করে অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, বলে রাখা ভালো এই ম্যাচটাও কিন্তু জনেরই সাজানো ছিল, মানে ছেলেকে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য জন এই সব কিছুর পেছনে $1 মিলিয়ন খরচ করছিল। তার মানে কোটি টাকার গরিবত্ব। এটাও বা কয়জনের কপালে থাকে? আপনাদের কি মনে হয় গরিবত্ব কি এত দামি হওয়া উচিত? যাই হোক, এর পরের দিন স্কুলে দেরি হয়ে যাওয়ার কারণে কেভিন দৌড়ে স্কুলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের স্কুলে স্পোর্টস টিচার তাকে দৌড়তে দেখে ফেলে। আর কেভিন আসলে অনেক জোরেই দৌড়তে পারত, তাই সেই টিচার তাদের বাড়িতে এসে কেভিনের বাবা মাকে বলে আপনার ছেলেকে অ্যাথলিট বানান, ও নিশ্চয়ই অনেক ভালো করবে। কিন্তু জন তো চায় তাদের ছেলে একটা বড় ব্যবসায়ী হোক, অ্যাথলিট না, কোনো খেলোয়াড় না। আর তাই সে তার টিমের সাথে প্ল্যান করে রাতে কেভিনের পায়ে এক ধরনের জেল লাগিয়ে দেয়, যার ফলে সকাল হতেই সে বিছনা থেকে নামতে গিয়ে অবশ হয়ে পড়ে যায় আর আশেপাশে থাকা সবাই এমনভাবে রিয়াক্ট করে যেন তারা কিছুই জানে না। যাই হোক, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় আর জন আগে থেকেই সেখানকার ডাক্তারকেও কিনে রেখেছিল। তাই ডাক্তার বলে যদি কেভিন কখনো দৌড়াতে যায় তাহলে তার পা চিরদিনের জন্য অকেজো হয়ে যেতে পারে। বেচারা কেভিনের অ্যাথলিট হওয়ার স্বপ্নটা সেখানেই ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। আর জন তখন তাকে বোঝায়, বাবা তুমি যদি সত্যি পরিবারের জন্য কিছু করতে চাও তাহলে শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও আর সেখানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ো, সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। কেভিন তার বাবার কথা মেনে নেয় আর এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। কেভিন এখন একজন টকবকে তরুণ, কিন্তু তার মনে নানা রকমের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। একদিন সে তার দাদিকে অবিশ্বাস্যভাবে বাস্কেটবল খেলতে দেখে ফেলে, অথচ সে জানে তার দাদি হুইল চেয়ার থেকে উঠতেই পারে না। আর অন্যদিকে তার দাদি অর্থাৎ সেই কেয়ারটেকারও কেভিনকে দেখে ফেলে, তাই সে সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে শুরু করে। কেভিনও তার পিছন পেছন ছুটছিল, কিন্তু দাদি হাই জাম্প লং জাম্প কোনো কিছুই বাদ দেয় না আর সে কেভিনকে পেছনে ফেলে দ্রুত বাড়ি ফিরে আসে। কেভিন বাড়ি ফিরে দেখে তার দাদি জামা কাপড় পাল্টে বিছানার উপর চুপচাপ বসে আছে, যেন সে কিছুই জানে না। কেভিন তার দাদির কাছে এসে বলে আমি একটু আগেই তোমাকে বাস্কেটবল খেলতে দেখেছি, কিন্তু তার দাদি সাফ অস্বীকার করে আর অসুস্থতার নাটক করতে শুরু করে। এরপর সে তার মা জিয়াকে সারা বাড়িতে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে জিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আসলে জিয়া তখন বেসমেন্টে ছিল। কেভিনকে এভাবে পাগলের মতো খুঁজতে দেখে সে দ্রুত উপরে চলে আসে, কিন্তু সে তার দামি গয়না আর মেকআপ সরাতে ভুলে গিয়েছিল আর কেভিন তাকে জীবনে প্রথম এত দামি গহনা সহ দেখে ফেলে। কিন্তু জিয়ার সাথে সাথে টপিকটা ঘুরিয়ে দেয়, কিন্তু কেভিনের সন্দেহ কিছুতেই মন থেকে যাচ্ছিল না, তাই সে এটা নিয়ে জনের সাথে কথা বলতে যায়। অন্যদিকে জন তখন তাকে বোঝায় এসব কিছু তোমার মনের ভুল, তুমি তোমার অ্যাডমিশন টেস্টের দিকে মনোযোগ দাও। আসলে কেভিন যত বড় হয়েছে আস্তে আস্তে তার কাছে মনে হয় তার আশেপাশে কিছু একটা চলছে, সবকিছু যেন তার সাথে খুব পারফেক্ট ভাবেই হয়। অন্যদিকে জনও বুঝতে পারছিল কেভিন কিছু একটা সন্দেহ করছে, তাই সে সিদ্ধান্ত নেয় তার দাদির এই চরিত্রটাকে গল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে কেভিন ঘুম থেকে উঠলে জানতে পারে তার প্রিয় দাদি মারা গেছে। এমনকি জনের টিম তার দাদির শেষ বিদায়ের জন্য একটা নকল অনুষ্ঠানেরও আয়োজন করে। বেচারা কেভিন সত্যিটা না জেনেই অঝরে তার দাদির জন্য কেঁদে যাচ্ছিল, আর এই দৃশ্যটা আসলে খুবই হৃদয় বিতরক ছিল। একদিকে কেভিন কাঁদছে আর অন্যদিকে শুয়ে থাকা সেই কেয়ারটেকার মহিলাও কাঁদছিল, কারণ সে ছোটবেলা থেকেই কেভিনকে কোলে পিঠে করে মানুষ করেছে আর এখন হয়তো তাকে কেভিনের থেকে দূরে থাকতে হবে, সে আর কখনো তাকে সামনাসামনি দেখতে পাবে না। কিন্তু কেয়ারটেকারকে কাঁদতে দেখে জন ইশারা করে তার টিমকে কেভিনকে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর কেভিন চলে যাওয়ার পর জন সেই কেয়ারটেকারকে বলে এখন থেকে তুমি বেসমেন্টে সবকিছু সামলাবে
আর কেভিনের অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার পর আমরা সব সত্যি ওকে জানিয়ে দেব। আর তাই ততদিন পর্যন্ত তুমি কিছুতেই ওর সামনে আসবে না। অন্যদিকে পরের দিন স্কুলে গিয়ে কেভিন তার বান্ধবীর সাথে সবকিছু শেয়ার করে। সে বলে, আমার মনে হয় আমার বাড়িতে কিছু একটা চলছে। আর কেভিনের সব কথা শোনার পর তার বান্ধবী পরিস্থিতি ঠিক করার বদলে উল্টোপাল্টা করে ফেলে। সে বলে, আমার মনে হয় তোমার মায়ের সাথে অন্য কারো অবৈধ সম্পর্ক আছে, আর সেই লোকটাই তাকে দামি জিনিসপত্র কিনে দিচ্ছে। এমনকি পরের দিন তার বান্ধবী তাকে ফোন করে জানায় যে কেভিনের মাকে সে একটা বিশাল বাড়িতে ঢুকতে দেখেছে। কেভিন ক্লাস থেকে বের হয়ে সোজা সেই বাড়ির দিকে চলে যায়। আর এই বাড়িটা ছিল আসলে তাদের নিজেদের আসল বাড়ি। আর এখানেই তার বড় ভাই বেরির সাথে তার বাবা মা কথা বলছিল। বেরি আসলে চাচ্ছিল জন যেন তার ব্যবসার দায়িত্ব বেরিকে বুঝিয়ে দেয়, কিন্তু জন কথায় কথায় বেরির বিভিন্ন কমতি নিয়ে কথা বলছিল। আর সে বেরিকে বলে, যদি তুমি আমার ব্যবসা সামলাতে চাও তাহলে নিজেকে ঠিক করতে হবে, তুমি জিমে যাও, নিজে ফিট হও, তারপর আমি ভেবে দেখব। এদিকে ততক্ষণে কেভিন বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। আর বাইরে থাকা গার্ডরা দ্রুত ভেতরে থাকা জন আর জিয়াকে কেভিনের আসার কথা জানিয়ে দেয়। জন আর জিয়া তখন নিজেদেরকে চাকর বাকর সাজিয়ে কেভিনের সামনে আসে আর তাকে বোঝায় যে তারা দুজনে এই বাড়িতে কাজ করে। তারা তাদের বড় ছেলে বেরিকে বাথরুমে বেঁধে রাখে যেন সে কিছুতেই কেভিনের সামনে না আসতে পারে, কিন্তু বেরি সেখান থেকে কোনোভাবে বাইরে বের হয়ে আসে। আর কেভিন তাকে দেখে ফেলার আগেই জন তাকে নিয়ে বিশাল একটা সুইমিং পুলে ঝাঁপ দেয়। আর অন্যদিকে তখন জনের লোকেরা বেরিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। সুইমিং পুল থেকে ওঠার পর কেভিন জনকে বলে, বাবা তুমি যেমনটা চাইছিলে আমি সেভাবেই অ্যাডমিশন দেব। আর তারপর সে তার সমস্ত মনোযোগ অ্যাডমিশনের উপরেই ফোকাস করে। অন্যদিকে আমরা বেরিকে দেখতে পাই, সে নিয়মিত জিমে গিয়ে এক্সারসাইজ করতে শুরু করেছে। বেরি তখন শুধু ভাবছিল, আমি শুধু নিজেকে ফিট বানাবো আর তারপর বাবা আমাকে নিজের পার্টনার বানিয়ে নেবে। অন্যদিকে কেভিন এখন বাড়িতে ফিরে আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছে। সে খুব গভীরভাবে তার আশেপাশের লোকদেরকে পর্যবেক্ষণ করতে শুরু করে আর তাদের আচার আচরণ তার কাছে অনেকখানি সন্দেহজনক মনে হয়। আর এইভাবেই তার স্কুলের বার্ষিক পরীক্ষায় সে সব থেকে বেশি নাম্বার পায়। আর তারপরে ছিল সেই কাঙ্ক্ষিত অ্যাডমিশনের সময়। দেখতে দেখতে তার অ্যাডমিশনের পরীক্ষার দিনও চলে আসে। জন আর জিয়া দুজনেই কেভিনের সাথে এসেছিল তার ইউনিভার্সিটি পরীক্ষার জন্য, কিন্তু আমরা দেখতে পাই হলে পরীক্ষা দেওয়ার সময় কেভিন বারবারই কিছু একটা চিন্তা করছিল। অন্যদিকে পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায় সবাই বের হয়ে গেলেও কেভিন পরীক্ষা দিয়ে ভেতর থেকে বাইরে আসে না। তখন জন আর জিয়া খোঁজ নিলে জানতে পারে ভেতরে আর কোনো স্টুডেন্ট নেই, সবাই চলে গেছে। এটা শুনে জিয়া আর জন ভাবছিল হয়তো কেভিন বাড়িতে ফিরে গেছে, আমরা খেয়াল করিনি। তাই তারা দ্রুত বাড়ির দিকে চলে আসে, কিন্তু বাড়িতে ফিরেও কোথাও তারা কেভিনকে খুঁজে পাচ্ছিল না। তখন বেসমেন্টে আসার পর দেখতে পায় পুরো টিম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে কেভিনের একটা ব্যাগ আর একটা ছবি আছে। সেখানে দেখা যাচ্ছে কেভিনের মুখে কস্টেপ দিয়ে বন্ধ করা, আর দেখে মনে হচ্ছে তাকে কিডন্যাপ করা হয়েছে। জিয়া ভয়ে কাঁদছিল, তার ছেলেকে কিভাবে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, চারিদিকে তো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু তখনই তারা খেয়াল করে সেই ছবির ভিতরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, আর তাই তারা ধরে নেয় কিডন্যাপার নিশ্চয়ই কেভিনকে সেই লাইট হাউসের কাছাকাছি কোথাও রেখেছে। আর ম্যাপে সেই জায়গাটা খোঁজার পর বেসমেন্ট থেকে সবাই বের হয়ে যায় কেভিনকে খোঁজার জন্য। আর ঠিক তখনই আমরা একটা টুইস্ট দেখতে পাই, তাদের বাড়ির উপরের ছাদ থেকে কেউ একজন নিচে নজর রাখছিল। আর এটা আসলে আর কেউ না, এটা কেভিন নিজেই ছিল। বাড়ির ভেতর থেকে এতগুলো লোককে বের হতে দেখে তার মাথায় কাজ করছিল না। সে কিছুতেই বুঝতে পারছিল না এত লোক কোথা থেকে আসতে পারে। এমনকি সে এটাও ভাবছিল আমাকে না পেয়ে এই অপরিচিত লোকগুলো এত পাগল হয়ে গেছে কেন। আর ঠিক তখনই আমরা জানতে পারি আসলে সেই দিন কেভিন যখন নিজের বাড়িতে গিয়েছিল আর জন তাকে বেরির সামনে থেকে সরানোর জন্য সুইমিং পুলে নিয়ে লাফ দিয়েছিল, ঠিক তখনই কেভিন সুইমিং পুলের নিচে থাকা একটা বিশাল পাখির ছবি দেখতে পায়। আর সেটা দেখেই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, কারণ ছোটবেলাও সে ঠিক এই সুইমিং পুলেই গোসল করত। আর তারপরেই তার আস্তে আস্তে সবকিছু হালকা হালকা মনে পড়ে যাচ্ছিল যে ছোটবেলায় সে ওই বিশাল বাড়িতেই থাকতো। আর দিনের পর দিন তার আশেপাশের মানুষগুলোর আচরণও তার কাছে অনেক সন্দেহপ্রবণ মনে হয়েছিল। আর এজন্যই সে অ্যাডমিশন টেস্টের মাঝখানেই অন্য গেট থেকে বাইরে বের হয়ে আসে আর এই লাইট হাউসের সামনে এসে নিজের ছবি নিজেই তোলে। তারপর সেই ছবিটা নিজের ব্যাগের মধ্যে রেখে সেটা বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। আসলে সে দেখতে চাচ্ছিল যে এই বাড়িতে আসলে হয়টা কি। অন্যদিকে যখন জন আর তার পুরো টিম কেভিনকে খোঁজার জন্য ওই লাইট হাউসের দিকে যাচ্ছিল, ঠিক তখনই কেভিন তার মায়ের রুমে আসে আর সেখানকার আলমারি খুলতেই সে বেসমেন্টে যাওয়ার লিফটটাও পেয়ে যায়। কিন্তু লিফটে করে বেসমেন্টে আসার পর তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, তার এই ভাঙাচোরা বাড়ির নিচে এত অত্যাধুনিক একটা রুম। আর তার থেকেও বড় কথা, এখানকার দেওয়ালে তার ছোটবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত তার সমস্ত ছবি, তার প্রতিদিনের রুটিন, কার কার সাথে সে দেখা করবে, কি খাবে, তার জীবনে কি কি ঘটবে, সবকিছু ছিল পূর্ব পরিকল্পিত।
কেভিনের পুরো জীবনটাই ছিল একটা সাজানো নাটক। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর কেভিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তার পায়ের তলার মাটি যেন সরে যায়। তার বাবা মা, প্রিয় দাদি, প্রতিবেশী, শিক্ষক, যাদের সে নিজের পৃথিবী ভাবত, তারা সবাই ছিল আসলে এই নাটকের একটা অংশ। জন ফিরে এসে তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। সে কান্না ভেজা গলায় বলে, তোমার বড় ভাই বিপদে চলে যাওয়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমিও হয়তো তার মতোই নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে একজন দায়িত্বশীল ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই আমি এই কঠিন নাটকটা সাজাতে বাধ্য হয়েছিলাম। কিন্তু কেভিন তাদের কোনো কথাই শোনে না। তার ভেতরে সমস্ত বিশ্বাস আর আবেগ এখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে শুধু বলে, আমার কিচ্ছু চাই না, আমি শুধু একটা মুক্ত জীবন চাই। এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায় নতুন এক সত্যিকারের জীবনের খোঁজে। গল্পের শেষে আমরা দেখি জনের বড় ছেলে বেরি, যাকে সে সবসময় অকেজো ভাবত, সে এভারেস্ট জয় করে নিজেকে প্রমাণ করেছে। আর আমাদের কেভিন এখন একজন সফল ম্যারাথন দৌড়বিদ। জন আর জিয়া টিভিতে তাদের ছেলের দৌড় দেখে গর্বিত হয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, কেভিন ম্যারাথন দৌড়ানোর সময়ও রাস্তার পাশে পড়ে থাকা ক্যান আর বোতল কুড়াতে কিন্তু ভোলে না, কারণ তার সেই ছোটবেলার পুরাতন অভ্যাসটা সে আজকেও ছাড়াতে পারেনি। এটা দেখে জন হাসতে হাসতে তার স্ত্রীকে বলে, দেখেছো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। জিয়া তখন মুচকি হেসে উত্তর দেয়, তুমি তো ওকে ছোটবেলায় এসব শিখিয়েছো। এখন থেকে আমার ছেলের জীবনে আর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করবে না, ওকে ওর মতো বাঁচতে দাও। আর এই সুন্দর, আবেগময় আর মজার দৃশ্যটার মাধ্যমেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আর যারা শুধু মুভির নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাদের জন্য আমাদের আজকের গল্পের নাম দ্য সাকসেসর। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। নিজের সন্তানকে একজন ভালো মানুষ বানানোর জন্য আপনি ঠিক কতটা দূর যেতে পারেন? তাকে কি কোটিপতি হয়েও ফকিরের জীবন দেবেন? তার প্রতিটা মুহূর্ত ক্যামেরায় বন্দী করে রাখবেন? তার স্বপ্নগুলোকে কি নিজ হাতে ভেঙে দেবেন শুধু নিজের ইচ্ছা পূরণ করার জন্য? প্রশ্নগুলো শুনতে কঠিন মনে হলেও আমাদের আজকের গল্পের বাবা ঠিক এই কাজগুলোই করেছিলেন। তিনি তার ছেলেকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা দিতে গিয়ে এমন পথ বেছে নেন যা ছিল ভালোবাসায় মোড়ানো এক চরম নিষ্ঠুরতা। আর তাই আপনারাই বলুন, কেভিনের বাবা আসলে কি ছিলেন? তিনি কি একজন মহান পিতা ছিলেন, নাকি একজন স্বার্থপর পরিচালক? আর আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই, বাবা মা হিসেবে আমাদের কখনোই উচিত না নিজের স্বপ্নকে বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, আর তাই তার নিজের স্বপ্ন দেখার অধিকার অবশ্যই আছে। আপনি বা আমি আমাদের জীবনে যেটা করতে পারিনি, সেটা আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আপনাদের কি মতামত কমেন্ট করে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে এখন চলে যাই সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন সিয়াম তাশরিফ ভাই। তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে দেখছি, আমার নাম সিয়াম তাশরিফ, পরের ভিডিওর জন্য অপেক্ষায় আছি। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাই। আর এভাবে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন গল্প নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আর অবশ্যই ভালোকে ভালোবেসো।